সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দারুণ এক্সপ্লেনারে। আজ আমরা রল্ফ ডাবেলির লেখা দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইয়ের চমৎকার কিছু ইনসাইট নিয়ে আলোচনা করব। আমাদের চিন্তাভাবনায় লুকিয়ে থাকা কিছু ভীষণ সাধারণ কিন্তু একই সাথে মারাত্মক ত্রুটি, যাকে আমরা কগনিটিভ বায়াস বলি, সেগুলো নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। শুরুতেই একটা ব্যাপার বেশ অবাক করার মতো মনে হতে পারে, তাই না? ভীষণ বুদ্ধিমান মানুষরাও কেন মাঝে মাঝে একেবারে বোকার মতো কাজ করে বসে? কেন মানুষ বারবার একই ভুল করে বা খুব সহজেই স্ক্যামের ফাঁদে পড়ে যায়? এর মূল কারণটা হলো মানব মস্তিষ্কে কিছু হিডেন ট্র্যাপ বা লুকানো ফাঁদ পাতা আছে, যেগুলো প্রতিনিয়ত আমাদের চিন্তাভাবনাকে ম্যানিপুলেট করে। এই ফাঁদগুলো দৈনন্দিন জীবনের সাথে এতটাই মিশে আছে যে আমরা টেরও পাই না কখন এগুলোর শিকার হচ্ছি। চলুন তাহলে আজকের মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়ি। পুরো বিষয়টাকে সহজ করার জন্য এই 10টি মানসিক ফাঁদকে আমরা 5টি মূল ভাগে ভাগ করে দেখব। 1. মস্তিষ্কের লুকানো ফাঁদ। 2. অন্ধভাবে ভিড়কে অনুসরণ করা। 3. সফলতার বিভ্রম। 4. বাস্তবতাকে বিকৃত করা। এবং সবশেষে 5. কিভাবে স্পষ্টভাবে চিন্তা করা যায়। 1 নম্বর সেকশন, মস্তিষ্কের লুকানো ফাঁদ বা অদৃশ্য ভুলগুলো। আগেই বলছিলাম, এই ফাঁদগুলো খুব নীরবে কাজ করে। আমাদের প্রতিদিনের ছোট বড় প্রায় সব সিদ্ধান্তকেই এগুলো ভেতর থেকে নিয়ন্ত্রণ করে। 2 নম্বর সেকশন, অন্ধভাবে ভিড়কে অনুসরণ করা বা সোশ্যাল ইনফ্লুয়েন্স। অন্য মানুষের উপস্থিতি আর তাদের কাজকর্ম কিভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে একেবারে বদলে দেয়, সেটাই এখন কয়েকটা ফাঁদের মাধ্যমে আমরা দেখব। এর মধ্যে সবচেয়ে মজার একটা ফাঁদ হলো রেসিপ্রোসিটি বা প্রতিদানের মানসিকতা। সোশিওলজিস্ট ফিলিপ কুঞ্জের একটা বিখ্যাত ঘটনা বলি। তিনি একবার 600 জন সম্পূর্ণ অপরিচিত মানুষকে ক্রিসমাস কার্ড পাঠিয়েছিলেন। অবাক করা ব্যাপারটা কি জানেন? 200টিরও বেশি কার্ড রিটার্ন এসেছিল, কারণ ওই অপরিচিত মানুষগুলো ভেবেছিল তারা ফিলিপের কাছে কোনো না কোনোভাবে ঋণী। ঠিক একইভাবে সুপার শপে বা খাবারের দোকানে যে ফ্রি স্যাম্পল দেওয়া হয়, ওটা কিন্তু শুধুই ভালোবাসার নিদর্শন নয়। ফ্রিতে খাবার পর মানুষের মনে একটা অপরাধ বোধ বা দায়বদ্ধতা তৈরি হয়, আর অবচেতনভাবেই মানুষ ওই প্রোডাক্টটা কিনতে বাধ্য হয়। এমনকি অফিসের কোনো সহকর্মী ছোট কোনো উপকার করলে পরবর্তীতে তার বড় কোনো অন্যায্য অনুরোধেও আমরা আর না বলতে পারি না। এর ঠিক পরেই আসে সোশ্যাল প্রুফ। আমরা প্রায়ই ধরে নিই, যেহেতু সবাই কাজটা করছে তার মানে কাজটা নিশ্চয়ই ঠিক। এর একটা ভয়ঙ্কর ঐতিহাসিক উদাহরণ হল 1978 সালে গায়ানার জোনসটাউন শহরে ঘটা গণ আত্মহত্যা। সেখানে একটি গোষ্ঠীর 900-এর বেশি সদস্য প্রাণ হারায়। কয়েকজন সদস্য শুরু করেছিল আর বাকিরা অন্ধের মতো তাদের অনুসরণ করেছিল। আমাদের প্রতিদিনের জীবনেও কিন্তু এটা ঘটে। যেমন ধরুন, পাশাপাশি দুটো রেস্টুরেন্ট থাকলে যেটাই ভিড় বেশি আমরা ধরে নিই সেটার খাবারই বোধহয় ভালো হবে। অথবা সিনেমা হলে মুভিটা বোরিং লাগলেও আমরা বসে থাকি, স্রেফ এই কারণে যে অন্য কেউ তো উঠে যাচ্ছে না। আরেকটা মারাত্মক ফাঁদ হলো অথরিটি বায়াস বা বিশেষজ্ঞদের প্রতি আমাদের অন্ধভক্তি। সাইকোলজিস্ট স্ট্যানলি মিলগ্রামের সেই বিখ্যাত এক্সপেরিমেন্টের কথা একবার ভাবুন। মানুষকে বলা হয়েছিল কোনো শিক্ষার্থী ভুল উত্তর দিলে তাকে ইলেকট্রিক শক দিতে। সেই শক মেশিনটা ছিল একদম নকল, আর শিক্ষার্থীটি ছিল একজন অভিনেতা। কিন্তু অংশগ্রহণকারীরা তো সেটা জানত না। তারা শিক্ষার্থীর কষ্ট সহ্য করেও তাকে শক দিয়ে যাচ্ছিল, কারণ সাদা কোট পরা একজন বিজ্ঞানী বা অথরিটি ফিগার তাদের সেটা করতে নির্দেশ দিচ্ছিলেন। বাস্তবেও আমরা ডাক্তার, নিউজ অ্যাঙ্কার বা ফাইন্যান্সিয়াল এক্সপার্টদের কথা কোনো প্রশ্ন ছাড়াই এভাবেই মেনে নিই, যা অনেক সময় মারাত্মক বিপদের কারণ হতে পারে। এখন প্রশ্ন হলো, এই ভিড়ের প্রভাব থেকে বাঁচার উপায় কি? প্রথমত, আমাদের বুঝতে হবে কখন আমাদের সাথে রেসিপ্রোসিটি গেম খেলা হচ্ছে আর বিনীতভাবে না বলতে শিখতে হবে। দ্বিতীয়ত, অন্ধভাবে ভিড়ের দিকে না ছুটে নিজেদের একটা প্রশ্ন করতে হবে, যদি পৃথিবীতে একদম একা থাকতাম তাহলেও কি ঠিক এই সিদ্ধান্তটাই নিতাম? আর সবশেষে, বিশেষজ্ঞদের কথা অন্ধভাবে বিশ্বাস না করে অন্য বিশেষজ্ঞদের সাথে মতামত ক্রস চেক করতে হবে। মনে রাখা জরুরি, আসল বিশেষজ্ঞরা নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে জানেন, কিন্তু ভণ্ডরা দাবি করে তারা দুনিয়ার সব জানে। চলুন চলে যাই 3 নম্বর সেকশনে, সফলতার বিভ্রম। মানব মস্তিষ্ক কিভাবে সফলতা এবং ব্যর্থতার আসল কারণগুলোকে ভুলভাবে ব্যাখ্যা করে আর কার্যকারণ গুলিয়ে ফেলে, সেটা এবার আমরা জানব। শুরুতেই বলি সারভাইভারশিপ বায়াসের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সেনাবাহিনী যুদ্ধ থেকে ফিরে আসা বিমানগুলোর গুলিবিদ্ধ জায়গাগুলোকে আরও শক্তিশালী করতে চেয়েছিল, কিন্তু স্ট্র্যাটিস্টিশিয়ান অ্যাব্রাহাম ওয়াল্ড দারুণ একটা ভুল ধরিয়ে দিলেন। তিনি বললেন, আমরা তো শুধু বেঁচে ফেরা বিমানগুলোই দেখছি, যেগুলো ধ্বংস হয়ে গেছে এবং আর ফিরে আসতেই পারেনি সেগুলোর কি হবে? জীবনেও মানুষ ঠিক এই ভুলটাই করে। আমরা লটারি জেতা মানুষ বা সফল কলেজ ড্রপআউটদের চকচকে গল্পগুলো খুব মন দিয়ে শুনি, কিন্তু যে লাখ লাখ মানুষ একই পথ অনুসরণ করে নির্মমভাবে ব্যর্থ হয়েছে তাদের কথা পুরোপুরি এড়িয়ে যায়। আমরা শুধু সারভাইভারদের দেখি। তারপরই আসে সুইমার্স বডি ইলিউশন।
প্রফেশনাল সাঁতারুদের চমৎকার শারীরিক গঠন দেখে অনেকেই ভাবে সাঁতার কাটলেই বুঝি অমন পারফেক্ট শরীর তৈরি হবে, কিন্তু ঘটনা আসলে উল্টো। যাদের শরীরের গঠন সাঁতারের জন্য আগে থেকেই উপযুক্ত, তারাই প্রফেশনাল সাঁতারু হিসেবে টিকে থাকে। ঠিক যেমন মানুষ মনে করে হার্ভার্ড থেকে পাস করলেই জিনিয়াস হওয়া যায়, কিন্তু সত্যিটা হলো হার্ভার্ড তাদের ভীষণ কঠিন সিলেকশন প্রসেস দিয়ে আগে থেকেই জিনিয়াসদের বেছে নেয়। আমরা প্রায় এই সিলেকশন ফ্যাক্টর আর আসল রেজাল্টকে একেবারে গুলিয়ে ফেলি। পরবর্তী ফাঁদ হলো ক্লাস্টারিং ইলিউশন। আমাদের ব্রেনের আরেকটা অদ্ভুত স্বভাব হলো র্যান্ডম বা বিচ্ছিন্ন যে কোনো কিছুর মধ্যেই একটা মিথ্যা প্যাটার্ন খোঁজা। ধরুন, একজন শিক্ষক খেয়াল করলেন সামনের সারির ছাত্ররা সবসময় ভালো রেজাল্ট করছে। তিনি ভেবে বসলেন সামনে বসলেই হয়তো রেজাল্ট ভালো হয়। অথচ আসল কারণ হলো পড়াশোনায় বেশি আগ্রহী ছাত্ররাই নিজে থেকে সামনে এসে বসে। শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই প্যাটার্ন খোঁজার অভ্যাসটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কয়েকদিন টানা দাম বাড়তে দেখলে মানুষ ভেবে বসে এটা বুঝি বাড়তেই থাকবে, আর যার ফলে অনেক বড় লস হয়ে যায়। এই সফলতার ভ্রমগুলো থেকে বের হতে হলে আমাদের পুরো চিত্রটা দেখতে হবে। শুধু সফলদের দিকে না তাকিয়ে ব্যর্থতা নিয়েও সমান গুরুত্ব দিয়ে স্টাডি করতে হবে। শুধু চকচকে রেজাল্টের দিকে নজর না দিয়ে পেছনের পুরো প্রসেসটা বোঝার চেষ্টা করতে হবে। আর ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা দেখে প্যাটার্ন না খুঁজে সবসময় দীর্ঘমেয়াদী তথ্যের ওপর নির্ভর করতে হবে। 4 নম্বর সেকশন, বাস্তবতাকে বিকৃত করা। আমাদের ভেতরের ইমোশন এবং সব কিছুকে তুলনা করার অভ্যাস আমাদের চারপাশের রিয়েলিটিকে কিভাবে পাল্টে দেয় তা এবার আমরা আলোচনা করব। এখানে একদম জাদুর মতো কাজ করে কন্ট্রাস্ট এফেক্ট। একটা ভারী জিনিস তোলার পরপরই একটা হালকা জিনিস তুললে সেটাকে স্বাভাবিকের চেয়েও আরও অনেক বেশি হালকা মনে হয়। শপিং করার সময় সরাসরি ৫,০০০ টাকা দাম দেখলে হয়তো বেশি মনে হতে পারে, কিন্তু যদি দেখানো হয় ৮,০০০ টাকার জিনিস ডিসকাউন্টে ৫,০০০ টাকায় পাওয়া যাচ্ছে, হঠাৎ করেই সেটা ভীষণ সস্তা মনে হয়। রিয়েল এস্টেট এজেন্টরাও ঠিক এই কাজটাই করে। তারা প্রথমে খুব দামি আর ছোট ফ্ল্যাট দেখায়, যাতে পরের মাঝারি দামের ফ্ল্যাটটাকে একটা দারুণ লাভজনক ডিল বলে মনে হয়। এমনকি মানুষ নিজের সুখ দুঃখকেও অন্য মানুষের সাথে তুলনা করেই বিচার করে। এরপরই আসে আমাদের সবার খুব পরিচিত কনফার্মেশন বায়াস। মনে করুন, একটি নির্দিষ্ট ফুটবল টিমের খেলা আছে। একজন এক্সপার্ট বললেন টিমটি জিতবে, আরেকজন বললেন টিমের ডিফেন্স দুর্বল, তাই আজ হারার সম্ভাবনাই বেশি। স্বাভাবিকভাবেই প্রথম এক্সপার্টের কথা আমাদের কাছে বেশি গুরুত্ব পায়, কারণ সেটা আমাদের আদে থেকে থাকা বিশ্বাসের সাথে হুবহু মিলে যায়। আমাদের মস্তিষ্ক ঠিক সেটাই বিশ্বাস করতে চায় যেটা নিজের মতবাদকে সাপোর্ট করে, আর বিপরীত প্রমাণ বা যুক্তিগুলোকে অবলীলায় ইগনোর করে যায়। অ্যাভেইলেবিলিটি বায়াস হল আরেকটা মারাত্মক ফাঁদ। 9/11-এর ভয়ঙ্কর ঘটনার পর আমেরিকানরা প্লেনের চেয়ে গাড়ি চালানোকে বেশি নিরাপদ ভেবেছিল। এই ইমোশনাল খবরের কারণে পরের 1 বছরের রোড অ্যাক্সিডেন্টে 1500-ও বেশি মানুষ মারা যায়। অথচ পরিসংখ্যান অনুযায়ী তখনও কিন্তু গাড়ির চেয়ে প্লেনই বেশি নিরাপদ ছিল। টিভি খুললেই অপরাধের খবর বেশি দেখলে আমাদের মনে হয় সমাজে বোধহয় অপরাধ অনেক বেড়ে গেছে। সবসময় রিসেন্ট ঘটনা বা আবেগজড়িত খবরের উপর ভিত্তি করে ঝুঁকি মাপা হয়, যা একদমই অবৈজ্ঞানিক। আরেকটি ভীষণ পরিচিত ফাঁদ হল সাঙ্ক কস্ট ফ্যালাসি। রল্ফ ডাবলে একবার একটা ব্রডওয়ে শোয়ের টিকিট কিনেছিলেন। শোয়ের দিন তিনি খুব ক্লান্ত ছিলেন, কিন্তু তিনি ভাবলেন যেহেতু টিকিটের টাকা দিয়েছি তাই যেতেই হবে। শোতে গিয়ে তার সময়ও নষ্ট হলো, আর তিনি বিন্দুমাত্র আনন্দও পেলেন না। আমাদের জীবনেও এমনটা প্রচুর ঘটে। অনেক ব্যর্থ সম্পর্ক বা টানা লোকসানে থাকা ব্যবসায় বছরের পর বছর মানুষ শুধু এই জন্যই আটকে থাকে, কারণ ইতিমধ্যে সেখানে জীবনের অনেক মূল্যবান সময় বা টাকা খরচ হয়ে গেছে। সো ক্রুশিয়াল পয়েন্টটা হলো এই বিকৃত বাস্তবতা থেকে আমরা বেরোব কীভাবে। কোনো কিছু বিচার করার সময় সেটাকে অন্য কিছুর সাথে তুলনা করা পুরোপুরি বন্ধ করতে হবে। নিজস্ব যোগ্যতায় সেটাকে যাচাই করা উচিত। নিজের ধারণাকে চ্যালেঞ্জ করে এমন বিপরীত যুক্তিগুলোকে সবসময় খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আবেগময় খবরের চেয়ে বাস্তব এবং হার্ড স্ট্যাটিস্টিক্সের ওপর ভরসা রাখতে হবে। আর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় অতীতে কত টাকা বা সময় নষ্ট হয়েছে সেটা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলা প্রয়োজন। দেখতে দেখতে আমরা চলে এসেছি এই এক্সপ্লেইনারের একদম শেষ অংশে। 5 নম্বর সেকশন, কিভাবে স্পষ্টভাবে চিন্তা করা যায়। এতক্ষণ আমরা 10টি ফাঁদ চিনলাম, এবার আরও স্মার্ট জীবনযাপনের জন্য চূড়ান্ত শিক্ষাগুলো নেওয়ার পালা। সবচেয়ে জরুরি কথা হলো শুধুমাত্র এই ফাঁদগুলো সম্পর্কে জানা বা এগুলোর অস্তিত্ব সম্পর্কে সচেতন হওয়াই কিন্তু যথেষ্ট নয়। প্রতিদিনের জীবনে, অফিসে বা ব্যক্তিগত সম্পর্কে এগুলোর অ্যাক্টিভ প্রয়োগ করতে হবে। এই মানসিক বায়াসগুলোর সাথে প্রতিদিন সচেতনভাবে লড়াই করেই কেবল চিন্তাভাবনায় সত্যিকারের স্বচ্ছতা নিয়ে আসা সম্ভব। আর একদম শেষে একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই যে 10টি সাইকোলজিক্যাল ফাঁদ সম্পর্কে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত জানলাম, এগুলো জানার পর জীবনে পরবর্তী যে বড় সিদ্ধান্তটা আমরা নিতে যাব সেটা কিভাবে নেব।
আগের চেয়ে কি একটু হলেও বদলাবে না আমাদের চিন্তা করার ধরন? আশা করি আজকের এই বিশ্লেষণটি চিন্তার জগৎকে আরও পরিষ্কার করবে এবং স্বাধীনভাবে চিন্তা করে স্মার্ট সিদ্ধান্ত নিতে আমাদের সবাইকে সাহায্য করবে।